আজকে আমরা পড়ব দুটো জিনিস, একটা হচ্ছে ডাইপোল মোমেন্ট আর একটা ফর্মাল চার্জ। ফার্স্ট আমরা পড়ব ফর্মাল চার্জ। তো টাইম নষ্ট না করে আমরা শুরু করব ফর্মাল চার্জ। তাহলে আগে আমাদের জানতে হবে ফর্মাল চার্জ ব্যাপারটা কি। তো ফর্মাল চার্জ কি? মনে করো তুমি বাড়িতে একা, তো তোমার মা বলল যে বাবা বা মা যাই হোক, বাজারে যা, বাজার থেকে একটা কুমড়ো কিনে নিয়ে আন। তো তুমি বাজারে গেলে, কুমড়োটা কিনে আনলে। তো কুমড়ো কিনে যখন বাড়ি আসছো, তো কুমড়োটা কার কাছে থাকবে? অবশ্যই তোমার কাছেই থাকবে। কেন? তুমি একা বাজারে গেছো। এখন যদি এমন হয় যে তোমরা দু ভাই বা দু বোন বা এক ভাই এক বোন দুজনে বাজারে গেছো, গিয়ে এখন বাজার থেকে আসছো, একটাই কুমড়ো কিনে আনছো। এখন কুমড়োটা কার কাছে থাকতে পারে? তোমার কাছেও থাকতে পারে, আবার তোমার দাদার কাছেও থাকতে পারে, বা বোনের কাছেও থাকতে পারে। তো ফর্মাল চার্জ মানেই হচ্ছে এটা, কোনো আয়নীয় যৌগে বা আয়নীয় যৌগটা নাও হতে পারে, কোনো একটা যৌগের মধ্যে চার্জ দু রকম, প্লাস বা মাইনাস, এই দুটো চার্জ কার কাছে আছে সেটাই আমরা ফর্মাল চার্জে বের করব। তো চলো আমরা দেখি ফর্মাল চার্জ কীভাবে ক্যালকুলেশন করতে হয়। তো একটা অণুর গঠন আমরা এখানে আঁকছি। সবসময় ফর্মাল চার্জ বের করতে যখন দেবে, অণুর গঠনটা কিন্তু দেওয়াই থাকবে, ওই নিয়ে কোনো চাপ নেই। তো মনে করো নাইট্রেট আয়ন, তো নাইট্রেট আয়নের গঠন আঁকবো। একে নাইট্রোজেন সঙ্গে 3টে অক্সিজেন থাকবে, তো নাইট্রোজেন আর ওই 3টে অক্সিজেনের ফর্মাল চার্জ আমরা নির্ণয় করব। নাইট্রেটের গঠন আমরা আগের চ্যাপ্টারে দেখেছি, N ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও মাইনাস। এখন দেখো কোন অক্সিজেনের কাছে কটা ইলেকট্রন থাকবে, এটা কিন্তু ভাইটাল। কোন অক্সিজেনের কাছে কটা ইলেকট্রন থাকবে এটা কিন্তু তোমাকে নিজে থেকে বের করতে হবে। তো আমরা জানি অক্সিজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 6টা। তাহলে এখানে দুটো ইলেকট্রনে দিয়েছে, আর কটা ইলেকট্রন পড়ে থাকবে? 2 আর 2 4টে। তো এই অক্সিজেনটাও অবভিয়াসলি একই রকম হবে, 2 আর 2 4, আর এখানে 2 6। নাইট্রোজেনের কটা ইলেকট্রন? এখানে দুটো, এখানে দুটো, এখানে একটা, ফার্স্টটা। আর এই অক্সিজেনটার মাইনাস আমি দেব না, কারণ হচ্ছে ফর্মাল চার্জ নির্ণয় করার সময় কিন্তু কার কাছে মাইনাস চার্জ সেটা দেওয়া হয় না। তো নাইট্রেট যদি হয়, তো এই অক্সিজেনটার কাছে কটা ইলেকট্রন থাকবে? 2 4 6। তো 6টা কেন? কারণ অক্সিজেনের টোটাল ইলেকট্রন, নাইট্রেট কখন তৈরি হয়? HNO3 থেকে। HNO3 হাইড্রোজেনটা যদি বেরিয়ে যায়, যখন H প্লাস হিসাবে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, তখন ওর যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা অক্সিজেনকে দিয়ে যাবে। তো এই 4টে তো অক্সিজেনের ছিলই, এখানে একটা বন্ধন গঠন করেছে 5টা, এই একটা অক্সিজেনের ইলেকট্রন, আর এইটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। তো সেই জন্য মোট ইলেকট্রন দেখানো হয়েছে 6টা। এবার ফর্মাল চার্জ নির্ণয় করার সূত্র দেখো। ফর্মাল চার্জ মানেই হচ্ছে ইলেকট্রন সংখ্যা কাউন্ট করব আমরা, কার কাছে ওর নিজের ইলেকট্রন যে কটা ছিল তার থেকে বন্ধন গঠন করার পর ওর কাছে কটা ইলেকট্রন আছে। যদি একটা ইলেকট্রন বেশি থাকে তাহলে কি হবে? ওর ফর্মাল চার্জ বেরোবে -1, আর যদি একটা ইলেকট্রন কম থাকে তাহলে ওর ফর্মাল চার্জ বেরোবে +1। ক্লিয়ার? কি বললাম? কোনো পরমাণু যৌগ গঠন করার পর যদি দেখা যায় ওর নিজস্ব যা ইলেকট্রন তার থেকে একটা ইলেকট্রন এক্সট্রা, তাহলে কী হবে? মাইনাস। আর যদি একটা ইলেকট্রন শর্ট তাহলে প্লাস বা +1। তো এইভাবে যদি দুটো ইলেকট্রন এক্সট্রা থাকে তাহলে -2, আর দুটো ইলেকট্রন শর্ট হলে +2। তো দেখি আমরা ফর্মাল চার্জ বের করার সূত্র। তো ফর্মাল চার্জ ইকাল টু, ফার্স্ট আমরা করব
ভ্যালেন্স ইলেকট্রন, যারই বের করবো ফরমাল চার্জ তার ভ্যালেন্স ইলেকট্রন, মাইনাস লোন পেয়ার অর্থাৎ নন বন্ডেড ইলেকট্রন, নন বন্ডেড ইলেকট্রন মাইনাস নাম্বার অফ বন্ড। দেখো এটা কেন হলো, এটা কেন হলো, আমি কি বলেছিলাম, ফরমাল চার্জ মানে তার কাছে ইলেকট্রন এক্সট্রা আছে কি নেই সেটা ক্যালকুলেশন জাস্ট, আর কিছু। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন যখন অক্সিজেনের আমরা ক্যালকুলেট করবো, ভ্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে ওর টোটাল ইলেকট্রন, যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে সেটা, মাইনাস নন বন্ডেড ইলেকট্রন। নন বন্ডেড ইলেকট্রন মানে যে ইলেকট্রনগুলো বন্ডে অংশগ্রহণ করেনি সেটা, আর মাইনাস নাম্বার অফ বন্ড। আর বন্ডেও কি হবে, এখানে একটা বন্ড দুটো বন্ড, তাহলে দুটো বন্ড মানে ও দুটো ইলেকট্রন দিয়েছে। তাহলে আলটিমেটলি আমরা কি ক্যালকুলেশন করি না, ফরমাল চার্জ মানেই হচ্ছে কোনো একটা পরমাণু তার কাছে মোট কতগুলো ইলেকট্রন এক্সট্রা, বা তাহলে এখানে নাম্বার দিয়ে 1 2 3, তিনটে অক্সিজেনের আমরা ফরমাল চার্জ বের করব। তো এই অক্সিজেনের ফরমাল চার্জ দেখো বের করছি, ভ্যালেন্স ইলেকট্রন কত হবে 6, নন বন্ডেড ইলেকট্রন 1 2 3 4 -4 মাইনাস নাম্বার অফ বন্ড, কতগুলো বন্ড করেছে 1 2 -2, তো 6 - 6 0, এটা 1 নম্বর হলো। 2 নম্বরের কি হবে, 2 নম্বরের 6 একই হবে, 6 - 4 - 2 = 0। এটা 3 নম্বরটা দেখো, 3 নম্বর অক্সিজেনের কি হবে, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6, এর কাছে নন বন্ডেড ইলেকট্রন 6 - 1 = তাহলে -7 + 6 -1। তার মানে এই যে অক্সিজেনটা দেখতে পাচ্ছি আমরা, এই অক্সিজেনটার কাছেই হচ্ছে -1 চার্জ। আর যদি নাইট্রোজেনের বের করতে দেয় তো নাইট্রোজেনেরও আমরা বের করতে দেবো। নাইট্রোজেনের কত হবে দেখো, নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত 5, মাইনাস নন বন্ডেড ইলেকট্রন 0, মাইনাস বন্ধন সংখ্যা 1 2 3 4 5, তো 0। তো দেখেছ এরা 4 জন মিলে বাজারে গেছিল, তো আনছে একটাই কুমড়ো, তো কুমড়োটা কার কাছে আছে, আমার বেরিয়ে গেল, কার কাছে আছে এই 3 নম্বর অক্সিজেন। তো এইভাবেই আমরা ফরমাল চার্জ যে কোনো অণুর ক্যালকুলেট করতে পারবো, কিন্তু কি হবে, সেই অণুটার কি থাকতে হবে, সেই অণুটার গঠন দেওয়া থাকতে হবে। এবার তোমাদের একটা আমি দিচ্ছি, ভিডিওটা পজ করে ফরমাল চার্জ ক্যালকুলেট করো। ওজোন O3তে 3টে যে অক্সিজেন থাকে তার ফরমাল চার্জ ক্যালকুলেট করো। আমি স্ট্রাকচার রেখে দিচ্ছি, O ডবল বন্ড O আর সিঙ্গেল বন্ড। তো তোমরা ইলেকট্রনগুলো বসাও, দেখো কার কাছে কটা ইলেকট্রন আছে। পজ করো, দিয়ে করো। ফরমাল চার্জ বের করতে গেলে কোঅর্ডিনেট বন্ডগুলোকে কিন্তু আমরা সিঙ্গেল বন্ড হিসেবে দেখাই। তো এই অক্সিজেনটার কাছে ইলেকট্রন কটা থাকবে, অবশ্যই 4টে। কেন, এখানে 2টো, এই অক্সিজেনটার কাছে এখানে 2টো, আর এই দিলাম 2টো, আর এটা হচ্ছে অসংযোজী বন্ধন, কিন্তু ফরমাল চার্জ বের করার সময় অসংযোজী বন্ধন দেখানো হয় না, তাহলে এটাকে আমরা সিঙ্গেল বন্ড হিসেবেই রাখতে হবে। তাহলে এর কাছে 2টো, আর এখানে থাকবে 4টে, আর এ তো একটা ইলেকট্রনও ইউজ করেনি, তাহলে এর কাছে কটা থাকবে 6টা। তো ফরমাল চার্জ এটা যদি 1 নম্বর হয়, এটা 2 নম্বর অক্সিজেন, আর এটা 3 নম্বর অক্সিজেন। তো 1 নম্বর অক্সিজেন আমরা বের করি, 1 নম্বর অক্সিজেনের কাছে কটা ইলেকট্রন, 4টে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন আবার সেই 6 মাইনাস, এটা তো 0 হবে দেখাই যাচ্ছে, 6 - 4 - 2 = 0। নেক্সট 2 নম্বর, এটা কত হবে, 6 - 2 - 3, কত হলো +1। আর এটা দেখো 6 - 6 - 1 -1। তো অরিজিনালি এদের কাছে +1, এর কাছে -1, তার মানে আলটিমেট ওজনের কোনো
চার্জ নেই, সেই জন্য পরমাণু চার্জের টোটাল সমষ্টিটা কত হলো আমার 0 হয়ে গেল। তো এরকমই তোমরা প্র্যাকটিস করো। বাড়িতে একটা দিয়ে দিচ্ছি NH4+। এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন সবার ক্যালকুলেট করো আর কত বেরোবে। গঠনটা কেমন বলে দিচ্ছি, H H H H, এটা হচ্ছে NH4+। তো NH4+ এর স্ট্রাকচার দিয়ে দিলাম। তো এর নাইট্রোজেন এবং 4টা হাইড্রোজেনের ফরওয়ার্ড চার্জ ক্যালকুলেশন করে দেখো। ওকে, তাহলে ফরওয়ার্ড চার্জ এইটুকুই। এবার আমরা শুরু করবো ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট জানতে গেলে আমাদের আগে জানতে হবে ধ্রুবীয় মানে পোলার আর নন পোলার অণু সম্বন্ধে আগে আইডিয়াটা রাখতে হবে, যে কোন সমস্ত অণু পোলার আর কোন সমস্ত অণু নন পোলার। দেখো, পোলার অণু কাকে বলবো, যদি কোনো একটা অণুতে যে পরমাণুগুলো থাকবে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, তাহলে কি হবে, সেই ইলেকট্রন জোড়টাকে যে কোনো একজন নিজের দিকে টানবে। তো কে নিজের দিকে টানবে না, যে বেশি তড়িৎ ঋণাত্মক সে নিজের দিকে টানবে। তো H আর Cl এর মধ্যে Clটা হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক, তো Cl কি করবে, এর ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানবে, ফলে এ হবে ডেল্টা মাইনাস আর এ হবে ডেল্টা প্লাস। তো কোনো বন্ধনে যদি এরকম দুটো ভিন্ন পরমাণু যুক্ত থাকে তাহলেই সেখানে একটা বন্ধন উৎপন্ন হয়, যেটা হয় পোলার বন্ধন। আর নন পোলার বন্ধন কখন তৈরি হবে, যখন দুটো একই পরমাণুর মধ্যে কোনো সমযোজী বন্ধন তৈরি হবে, যেমন হাইড্রোজেন হাইড্রোজেন, তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই, তাহলে এই বন্ধনটাকে বলবো আমরা নন পোলার আর এটাকে বলবো আমরা পোলার। তো যে কোনো পোলার বন্ধনের পোলারিটি যার দ্বারা মেজার করি আমরা তাকেই বলি আমরা ডাইপোল মোমেন্ট। তো কি বললাম, যে কোনো পোলার বন্ধনের বা পোলার যৌগের পোলারিটি আমরা যার দ্বারা মেজার করি তাকেই বলবো আমরা ডাইপোল মোমেন্ট। তো ডাইপোল মোমেন্ট চিহ্ন হচ্ছে মিউ। কি লিখলাম, মিউ, চার্জ ইন্টু ডিস্টেন্স। তো ডিস্টেন্স, কোন ডিস্টেন্স, চার্জকে লিখবো আমরা ই দিয়ে আর ডিস্টেন্সকে লিখবো ডি দিয়ে। তো H আর Cl মনে করো, তো H আর Cl, এটা Cl এর সেন্টার আর এটা Cl, তো H আর Cl এর মধ্যে যে দূরত্ব সেটাকেই লিখবো আমরা ডি দিয়ে। তো এটা মিউ মান এইভাবে আমরা ক্যালকুলেট করব। মিউ এর একক, ইউনিট কি, প্রচলিত ইউনিট হচ্ছে ডিবাই। 1 ডিবাই ইকাল টু 10⁻⁻18 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আরেকভাবে আমরা কনভার্ট করতে পারি এসআই এককে, সেটা হচ্ছে 1 ডিবাই ইকাল টু 3.33564 ইন্টু 10⁻30 কুলম্ব মিটার। তো কুলম্ব মিটারে যদি কখনো বের করতে দেয় তাহলে এটা দিয়ে আমরা ডিবাইকে গুণ করে দেবো, আর ইএসইউতে বের করতে দিলে 10⁻18 দিয়ে গুণ করে দেবো। এখন আমরা দেখব ডাইপোল মোমেন্টের বৈশিষ্ট্য। নন পোলার যে সমস্ত মলিকুলগুলো থাকবে, যেমন হাইড্রোজেন, যেমন ক্লোরিন মানে Cl2, H2, Cl2, এই সমস্ত অণুগুলোর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান বা ডাইপোল মোমেন্টের মান সবসময় 0 হবে। কিন্তু যদি একটা অণু পোলার হয় তো তার ডাইপোল মোমেন্টের একটা নির্দিষ্ট মান থাকবে। আর একটা কি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডাইপোল মোমেন্ট কিন্তু একটা ভেক্টর রাশি, এর মানও আছে আর দিকও আছে। তো ভেক্টর রাশি বলে মানটা তো আমরা ওইভাবে নির্ণয় করব, মিউ সমান ই ইন্টু ডি, কিন্তু দিকটা কোন দিকে হবে সেটা দেখো। যেমন এইচএফ একটা অণু, তো এর ডাইপোল মোমেন্ট কী করে আমরা প্রকাশিত করব না, যেটা তড়িৎ ঋণাত্মক তার দিকে একটা তীর চিহ্ন দেবো, আর তীর চিহ্নের পেছনটা একটুখানি কেটে দেবো,
তো ডাইপোল মোমেন্টের অভিমুখটা কোন দিকে থাকবে? হাইড্রোজেন থেকে ফ্লুরিনের দিকে, অর্থাৎ যেটা কম ঋণাত্মক তার থেকে বেশি ঋণাত্মকের দিকে সবসময় ডাইপোল মোমেন্টের অভিমুখটা ক্রিয়াশীল থাকবে। ঠিক আছে? অ্যাপ্লিকেশন তো আমরা অ্যাপ্লাই করব কোন কোন জায়গায় ডাইপোল মোমেন্টের অ্যাপ্লিকেশন হয়, আর অ্যাকচুয়ালি এখান থেকেই সমস্ত কোশ্চেনটা হয় অ্যাপ্লিকেশনের উপর থেকে। দেখো, আমরা ডাইপোল মোমেন্টের মান যদি জানি, কোনো একটা যৌগের ডাইপোল মোমেন্টের মান জানা থাকলে তার গঠন সম্বন্ধে আমরা ধারণা করতে পারি। বলল Ab2 একটা যৌগ যার ডাইপোল মোমেন্ট 0, তাহলে এর গঠন কেমন? দেখো, যখনই আমার পরমাণু সংখ্যা 2-এর বেশি হয়ে যাবে, পরমাণুর সংখ্যা যদি 2-এর বেশি হয়, তাহলে একটা যৌগের যে বন্ধনগুলো থাকে সেই বন্ধন ভ্রামক সমষ্টিটা 0 হতেও পারে, আবার নাও হতে পারে। মনে করো এ, এদিকে একটা বি, এদিকে একটা বি। তো এই যৌগটার ডাইপোল মোমেন্ট কী হবে না, যৌগের যে বন্ধন ভ্রামকগুলো থাকবে, বন্ধন ভ্রামক কোনটা? এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। তো এই বন্ধন ভ্রামক মনে করো এ থেকে বি বেশি, তো এই ঋণাত্মক। একটা ডাইরেক্ট উদাহরণ দিই, BCl2। তো বেরিলিয়াম আর ক্লোরিন কে বেশি তৈরি ঋণাত্মক? অবশ্যই Cl। তাহলে ভেক্টরের অভিমুখ এদিকে, এই ভেক্টরের অভিমুখ এদিকে। তো কোনো একটা যৌগের যখন আমরা ডাইপোল মোমেন্ট নির্ণয় করব, তখন কিন্তু ওর মধ্যে যে সমস্ত বন্ধন ভ্রামকগুলো রয়েছে বা বন্ড মোমেন্টগুলো রয়েছে, তাদের ভেক্টর যোগফলের যে মান হবে সেটাই হবে ওই যৌগের ডাইপোল মোমেন্ট বা নিট ডাইপোল মোমেন্ট। কী বললাম আরেকবার বলি, কোনো একটা যৌগের যখন আমরা ডাইপোল মোমেন্ট নির্ণয় করব, যখন 2-এর বেশি পরমাণু চলে আসবে, তখন প্রতিটা বন্ধন যে থাকবে সেই বন্ধনগুলোর ভ্রামকের ভেক্টর যোগফলের মান যেটা হবে সেটাই হবে ওই যৌগের ডাইপোল মোমেন্ট। তো আমাকে বলেছে μ=0, তাহলে μ=0, কিন্তু এই বন্ধনের তো ভ্রামক রয়েছে, এই বন্ধনের ভ্রামক রয়েছে। তাহলে কি হতে হবে, ওই দুটো বন্ধন ভ্রামক পরস্পরকে যদি প্রশমিত করে, অর্থাৎ এই বন্ধন ভ্রামকের মান যদি +5 হয়, তাহলে অবশ্যই এই বন্ধন ভ্রামকের মানও +5 হতে হবে। কেন? তবেই এদের অভিমুখ যেহেতু বিপরীত দিকে, তবেই একে অপরকে প্রশমিত করবে এবং যৌগটার মিউর মান 0 হবে। তো একে অপরকে প্রশমিত কখন করতে পারবে? যদি এরকম আমরা লিখতাম BeCl2, এদিকে একটা Cl, এদিকে একটা Cl, তাহলে কি এর বন্ধন ভ্রামক 0 হতো? অবশ্যই হতো না। কেন? সেটা এই বরাবর ক্রিয়াশীল থাকে। তাহলে এখান থেকে আমরা আইডিয়া করতে পারছি, যেহেতু এই যৌগটার আমার বলে দিয়েছে বন্ধন ভ্রামকের মান 0, তাহলে তারা অবশ্যই পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে। তাহলে ডাইপোল মোমেন্টের মান থেকে আমরা কোনো অণুর গঠনাকৃতি সম্বন্ধেও আইডিয়া করতে পারি। এবার আমরা দেখব যে সমস্ত অণুগুলো অনেকগুলো পরমাণু দ্বারা গঠিত, তাদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান কেমন হবে। তো ফার্স্ট আমরা দেখব এই যৌগগুলোর, তাকে অপরের দিকে একটু। নাম্বার 1 AB2, নাম্বার 2 AB3, নাম্বার 3 AB4, নাম্বার 4 AB5, নাম্বার 5 AB6। এই যৌগগুলোর মানে যে কোনো একটা নির্দিষ্ট পরমাণুর সঙ্গে যে সমস্ত পরমাণুগুলো যুক্ত থাকবে, তারা যদি একই হয় এবং সেই যৌগটার মধ্যে যদি কোনো লোন পেয়ার না থাকে, যেমন এগুলো দেখতে পাচ্ছ গঠনগুলো, কারোর সঙ্গে কোনো লোন পেয়ার নেই। ভেসপারে যেটা আমরা দেখেছি যে লোন পেয়ার যদি না থাকে, তাহলে কি হবে, এই সবার ক্ষেত্রে কিন্তু আমার
ডাইপোল মোমেন্টের মান সবসময় শূন্য বেরোবে। যেমন AB2 আমরা দেখলাম BeCl2 এদিকে আর এদিকে প্রশমিত করে দিল। AB3 কি হবে? BeCl3, গঠন কেমন BeCl3-র? B, এখানে একটা Cl, এইখানে একটা Cl, এইখানে একটা Cl, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। তো এটা কি করে প্রশমিত হবে? না, এই যে দুটো ভ্রামক, এদের লব্ধি ভ্রামকটা ক্রিয়া করবে এদিকে, আর এই Cl এর ভ্রামকটা ক্রিয়া করছে ওই দিকে, পরস্পর বিপরীত। তার মানে এক্ষেত্রেও μ=0। নাম্বার 4, AB4 মানে CCl4, গঠন কেমন হয় AB4 হলে? চতুস্থলকীয়, আগের চ্যাপ্টারে আমরা দেখেছি, আগের টপিকে। তো Cl 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 আর এটা, তো এই তিনটের লব্ধি ক্রিয়া করবে কোন দিকে? নিচের দিকে, আর এই Clটা ওপরের দিকে। তো এটা এই তিনটের লব্ধিকে এই Clটা প্রশমিত করে দেবে। তো রেজাল্ট্যান্ট মিউ আর লিখে দেয় =0। AB5 ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় বা ট্রাইগোনাল বাই পিরামিডাল PCl5 Cl Cl Cl। তো দেখতে পেলাম আমরা ত্রিভুজের তিন কোণটা একটু আগেই AB3-তে দেখলাম, এটা তো 0 হয়ে যাবে। আর এই Clটা উপরের দিকে, এই Clটা নিচের দিকে, তো এরা পরস্পরকে প্রশমিত করে দেবে। তো এক্ষেত্রেও মিউর মান কত হবে? আমার শূন্যই হবে। এবার AB6 হলে কি হয়? AB6 হলে যেমন SF6, উপরে একটা ফ্লোরিন, নিচে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন। এই ফ্লোরিনটা দ্বারা প্রশমিত হবে, আর এইটার মান এইটা দ্বারা প্রশমিত হবে, আর এইটার মান এইটা দ্বারা প্রশমিত হবে। তো এই টাইপের যে সমস্ত যৌগগুলো, মানে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যে পরমাণুগুলো যুক্ত থাকবে, তারা যদি সব সেম হয়ে যায়, তাহলে কিন্তু মিউর মান বা ডাইপোল মোমেন্টের মান সবসময় শূন্য হয়ে যাবে। কিন্তু সেম যদি না হয় তাহলে কিন্তু শূন্য হবে না। যেমন দেখো BFCl2 যদি এরকম হয়, তাহলে কি শূন্য হবে? হবে না। কেন? এই যে Cl আর এই Cl এর লব্ধি নিচের দিকে যে মানটা যেটা হবে, আর এই F এর মান তার থেকে আলাদা হবে। যেহেতু এই দুটো ভেক্টরের মান আলাদা হয়ে যাবে, সেই জন্য এক্ষেত্রে কিন্তু মিউর মান শূন্য হবে না। কত হবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু শূন্য হবে না। বেশ, দেখো আমি একটা বেঞ্জিন বলয় গেছি। বেঞ্জিন বলয়ের ক্ষেত্রে মিউর মান কত হবে বলো? শূন্য হবে কি হবে না? অবশ্যই শূন্য হবে। কেন? এখানে কার্বন আছে, হাইড্রোজেনের থেকে কার্বন বেশি তড়িৎ ঋণাত্মক, তো ভ্রামক এটা এদিকে ক্রিয়াশীল, আর এটার ক্ষেত্রে কোন দিকে ক্রিয়াশীল? এটার ক্ষেত্রে এদিকে। তো সবগুলোর ক্ষেত্রে ভেতরের দিকে ক্রিয়াশীল থাকবে। তো কি হবে? এই যে CH বন্ধন ভ্রামক আর এই CH বন্ধন ভ্রামক পরস্পরকে প্রশমিত করবে, তেমনি এটা আর এটা প্যারালাল, তো এটা পরস্পরকে প্রশমিত করবে, তেমনি এটা আর এটা প্যারালাল, তেমনি এটাও পরস্পরকে প্রশমিত করে দেবে। এখন দেখো, আমরা দেখি যে বেঞ্জিন বলয়ে যে কোনো একটা হাইড্রোজেনকে সরিয়ে যদি আমরা অন্য কোনো গ্রুপ দিই, মনে করো এখানে দিলাম একটা Cl, তাহলে কি এর ভ্রামক শূন্য হবে? হবে না। কেন? কারণ এই যে Hটা এই Clকে প্রশমিত করতে পারবে না। সেই জন্য ক্লোরোবেঞ্জিনের একটা নিট মিউয়ের মান থাকবে। তো সেই ক্লোরোবেঞ্জিনের নিট মিউয়ের মান কার জন্য হলো? ক্লোরিনের জন্য। তো ক্লোরিনের মিউয়ের মান মিউ অফ Cl বলে দিল 1.3 দিলাম, 1.3D। তাহলে এখন যদি আর একটা Cl আসে, নাম 1,2-ডাইক্লোরোবেঞ্জিন, তাহলে এর ক্ষেত্রে মিউয়ের মান কত হবে সেটা ক্যালকুলেশন আমরা করব। ক্যালকুলেশন করার একটা খুব সুন্দর সূত্র আছে, সেটা দেখো এবার।
তো এই যৌগটার মিউ কী হবে, যে কোনো এই টাইপের যৌগ, তো মিউ রেজাল্ট্যান্ট কী হবে রুট ওভার মিউ ওয়ান, মানে সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সেই সূত্র মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ টু স্কোয়ার প্লাস টু মিউ ওয়ান মিউ টু কস থিটা। তো মিউ ওয়ান আর মিউ টু কে এখানে সিএল এর মিউ এর মান, আর এখানে সিএল বাদে অন্য কিছু থাকতে পারে, তো সেটা যদি হয় তাহলে তারও মিউর মান মিউ টু হিসাবে বসাবো, দিয়ে সূত্রে বসিয়ে দেবো। কস থিটাটা কি, এদেরকে পেছন দিকে বাড়িয়ে দেবো, মানে এই দুটোর মধ্যেকার কোণ, তো এটা থিটা কত হবে, এই টোটালটা 180, তাহলে 60 60 60 60, এটাও হয় 60, এটাও হয় 60, তাহলে এটা হবে 60 ডিগ্রি। তো এই বেলা ক্যালকুলেশনের জায়গায় কী বসাবো, রুট ওভার মিউ ওয়ানের জায়গায় কত বসাবো 1.3 স্কোয়ার প্লাস মিউ টু এর জায়গায় কত বসাবো, কেন দুটোই সিএল, তাহলে এটাও বসাবো 1.3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1.3 ইন্টু 1.3 ইন্টু কস 60, ব্যাস ক্যালকুলেশন করে দেবো, যেটা মান আসবে সেটাই হবে 1,2 ডাইক্লোরোবেনজিনের মিউয়ের মান। এবার দেখো সিএলটা এখানে না থেকে যদি এখানে থাকতো তাহলে কি হতো, সিম্পল, কি হবে, এটা শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। তো থিটার এখানে 60-এর জায়গায় কত বসাবো তখন 120 ডিগ্রি। কেন 120 ডিগ্রি হলো বুঝতে পারলে, কারণ এই সিএল আর এই সিএলের ডিস্টেন্স তখন হয়ে গেছে 60 আর 60 120 ডিগ্রি, সেই জন্য থিটার জায়গায় আমরা শুধু বসাবো, 60-এর জায়গায় আমরা বসিয়ে দেবো 120 ডিগ্রি, তাহলে হয়ে যাবে। এবার যদি এখানে থাকে তাহলে 180 ডিগ্রি, 180 ডিগ্রির মান কত হবে দেখবে -1, তো অবশ্যই সিএলটা যদি আমরা অপোজিটে থাকে তাহলে কি হবে, এই সিএল আর এই সিএল পরস্পরকে ক্যান্সেল করে দেবে, তো মিউর মান 0 হবে। তোমরা থিওরিতে বসিয়ে দেখবে তবুও মিউর মান 0ই হবে। এখন এটা হচ্ছে দুটোই সিএল আছে, সেই বেলায় ইজি হয়ে গেল, কিন্তু যদি দুটো সিএল না থাকতো, সিএল যদি দুটোই আমার না থাকতো তাহলে কি হতো, মনে করো ওটা সিএল আর এটা CH3, ভালো করে বুঝবে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। তো এই সিএলটার অভিমুখ কোন দিকে ছিল, এদিকে, এখানে যখন সিএল বসিয়েছিলাম তারও অভিমুখ একই দিকে, তো একই দিকে অভিমুখ ছিল বলে আমরা অ্যাঙ্গেলটা এখানে 60 ডিগ্রি বসাতে পারলাম। কেন, সিএলের এই সিএলটার অভিমুখ যেদিকে, এই সিএলটার অভিমুখও সেদিকে, কিন্তু যেইমাত্র এখানে CH3 ওর থেকে এই যে ভেতরের কার্বনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, সেই জন্য এর বেলায় কী হবে, অভিমুখটা উল্টে যাবে। তাহলে আমাদের নিয়ম কি হলো, ভেক্টর দুটোর অভিমুখ অ্যাঙ্গেল যখন বসাবো তখন ভেক্টর দুটোর অভিমুখ কিন্তু সেম রাখতেই হবে, কিন্তু এখানে কি সেম আছে, সেম নেই, তাহলে কি করব আমরা, এই ভেক্টরটাকে এদিক দিয়ে বাড়িয়ে দেবো, তো ভেক্টরটার অভিমুখ তো এদিকে, তাই এটাও দেখো এবার বাইরের দিকে, এই সিএলটা এবার বাইরের দিকে, তাহলে এইবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে আগে আমি কি করতাম, এখানে যদি সিএল থাকতো তাহলে 60 ডিগ্রি বসিয়ে দিতাম, যেহেতু CH3 অভিমুখটা বিপরীত দিকে, তাহলে এদের অভিমুখটাকে এবার আমি দুটোই একই দিকে করে দিলাম, এটাও বাইরের দিকে, এটাও বাইরের দিকে। এইবার দেখো অ্যাঙ্গেলটা কত হলো 120 ডিগ্রি। তাহলে আমার আগে এখানে মিউ1 মিউ2 যেটা ছিল 2 মিউ1 মিউ2 কস থিটা, সেই থিটার জায়গায় কত বসাবো আমরা, এবার থিটার জায়গায় 60 না বসিয়ে বসাবো 120 ডিগ্রি। আর যদি CH3টা এখানে না থেকে এখানে থাকতো তাহলে এটাকে পাস করিয়ে দাও, এটা এখান দিয়ে তখন পাস করতো, এটা এখান দিয়ে পাস করলে তখন বর্ণ অ্যাঙ্গেলটা কত হতো 60 ডিগ্রি। বুঝতে পেরেছো?
আশা করি বুঝতে পেরেছি। তাহলে বেঞ্জিনযুক্ত যৌগে যদি আমার বন্ধন ভ্রামক ক্যালকুলেট করতে দেয় তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করব। এবার দেখো আরও অ্যাপ্লিকেশন আছে। কি দিয়েছি 1,2 ডাইক্লোরোইথেন। তো দেখি এটা সংকেত লিখি আমরা, সি ডবল বন্ড সি, এখানে একটা সিএল, এখানে একটা সিএল, এখানে একটা এইচ, এখানে একটা এইচ। এখন এটা আমি এরকম স্ট্রাকচার লিখলাম, আর একজন তো বলতে পারে যে স্যার ওটা ওরকম কেন, আমি তো এরকমও লিখতে পারি, সি ডবল বন্ড সি, এদিকে সিএল দিলাম আর এদিকে সিএল দিলাম, এদিকে উপরটায় আমি এইচ দিয়ে দিলাম। হ্যাঁ অবশ্যই ঠিক, এটাও 1,2 ডাইক্লোরোইথেন, এটাও 1,2 ডাইক্লোরোইথেন। তো দেখো দুটো যৌগের বেলায় কিন্তু মিউয়ের মান আলাদা হয়ে যাবে। তো মিউয়ের মান দেখে আমরা বলে দিতে পারবো যে এই দুটো 1,2 ডাইক্লোরোইথেনের মিউয়ের মান দেখে আমরা বলে দিতে পারবো কোনটা সিস আর কোনটা ট্রান্স। আর সিস ট্রান্স কি সেটা একটু বলে নিই। এই যে সিএলগুলো যদি দ্বিবন্ধনের একই দিকে থাকে তাহলে সেটাকে বলা হয় সিস, আর সিএলগুলো যদি দ্বিবন্ধনের বিপরীতে থাকে তাহলে সেটাকে বলি আমরা ট্রান্স। মানে সিস 1,2 ডাইক্লোরোইথেন আর এটাকে বলা হয় ট্রান্স 1,2 ডাইক্লোরোইথেন। তাহলে দেখো এটাকে মিউয়ের মান 0 হবে, মিউ রেজাল্ট্যান্ট নট ইকাল টু 0, আর এটার ক্ষেত্রে মিউ রেজাল্ট্যান্ট ইকাল টু 0। কেন? এই যে লব্ধিটা আর এই বন্ধন ভ্রামকের লব্ধিটা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে, সেই জন্য এর ক্ষেত্রে মিউর মান 0 হয়ে যাবে। কিন্তু এর ক্ষেত্রে যেহেতু দুটো একই দিকে ক্রিয়াশীল সেই জন্য এর ক্ষেত্রে মিউর মান 0 হবে না। তাহলে এই যৌগটার ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, যেটার মিউর মান 0 সেটা হবে ট্রান্স, আর যেটার মিউর মান 0 হবে না সেটা হবে সিস। দেখো আরও উদাহরণ আছে, যেমন একটা কোশ্চেন আছে NH3 আর NF3 দুটোর মধ্যে কার বন্ধন ভ্রামকের মান বেশি আর কার বন্ধন ভ্রামকের মান কম। তো আমাদেরকে এবার দেখবো আমরা কার বন্ধন ভ্রামকের মান বেশি হয় আর কার বন্ধন ভ্রামকের মান কম হয়। NH3 বেলা দেখো হাইড্রোজেনের থেকে নাইট্রোজেন বেশি তড়িৎ ঋণাত্মক, সেই জন্য ভ্রামকগুলো কোন দিকে ক্রিয়াশীল থাকবে, উপরের দিকে। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ভ্রামক উপরের দিকে, এর ক্ষেত্রে এটা উপরের দিকে। আর ফ্লুরিন নাইট্রোজেনের থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, সেই জন্য এগুলো নিচের দিকে। তো এই তিনটে লব্ধি নিচের দিকে আর এটা উপরের দিকে। তাহলে এই লব্ধিটাকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ভ্রামক কিছুটা প্রশমিত করে দেবে, সেই জন্য NH3-র বন্ধন ভ্রামকের মান বা ডাইপোল মোমেন্টের মান কম হবে। কিন্তু NH3-র বেলায় কী হবে, হাইড্রোজেন ভ্রামকগুলো যেদিকে ক্রিয়াশীল নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ভ্রামকও একই দিকে ক্রিয়াশীল, সেই জন্য এর মিউ রেজাল্ট্যান্টের মান এটার থেকে বেশি হবে। তাহলে দেখো কোশ্চেন কী দেওয়া আছে, এইচএফের মিউয়ের মান দেওয়া আছে 2 আর এইচএফ অণুর ডিস্টেন্স হচ্ছে 0.92। কী বের করতে হবে, শতকরা আয়নীয় মাত্রা। তো শতকরা আয়নীয় মাত্রা নির্ণয়ের ফর্মুলা কি, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইকাল টু মিউ ক্যালকুলেটেড বাই মিউ 100%। মানে মিউ ক্যালকুলেটেড মান হচ্ছে এটা, আর মিউ 100% মানে এইচএফের বন্ধনটা যদি 100% আয়নিত হয় তাহলে মিউয়ের মান কত হবে সেটা বের করতে হবে। আমার এটা দেওয়া আছে 100% আয়নিত হলে কতটা হবে সেটা বের করব। এবার দেখো আয়নীয় ক্যারেক্টার সবসময় কী হবে, 100 থেকে কম হবে। তাহলে 100% আয়নিত হলে যে মিউটা বেরোবে সেটা কি হবে, এটার থেকে সবসময় বেশি হবে। তো এটাকে আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব শতকরা আয়নীয় মাত্রা। মিউ ক্যালকুলেটেড দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে, মিউ 100%। তাহলে এইচএফ যদি 100% আয়নিত হয় তখন মিউয়ের মান কি হবে, ই ইন্টু ডি। তাহলে 100% আয়নিত হলে ইলেকট্রনটা টোটালি, আর ইলেকট্রনের টোটাল ট্রান্সফার মানে ইলেকট্রনের যে আধান সেটা এখানে বসাবো, কত সেটা 4.8 ইন্টু 10⁻⁻10
ESU, আর ডি এর মান কত দেওয়া আছে 0.92 ইন্টু অ্যাংস্ট্রম মানে 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে গুণ করলে কত হবে 4.416 ইন্টু 10⁻⁻18 ESU সেন্টিমিটার। 10⁻⁻ESU সেন্টিমিটার মানেই হচ্ছে 1 ডিভাই, তার মানে 4.416 ডিভাই। তাহলে দেখো মিউ ক্যালকুলেটেড মান কত দেওয়া ছিল আমার 2.0, মিউ 100% কত হলো 4.416। তো এটা ভাগ গুণ করে দেখবে, ওই মানটা আসবে নিয়ার অ্যাবাউট 45% কাছাকাছি। তাহলে এই হলো আমাদের ডাইপোল মোমেন্ট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করো, যা ইচ্ছা করো, কিন্তু পড়াশোনাটা করো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। বাই বাই।